দেখবেন অনেকের মুখেই আমরা একটা কথা প্রায়শই শুনি। অনেকে বলে যে ভাগ্য বলে কিছুই হয় না, মানুষকে চেষ্টা করতে হয়, পরিশ্রম করতে হয়, নিজের ভাগ্য নিজেই তাহলে লেখা যায়, নিজের হাতেই সব কিছু থাকে। এরকম আমিও কিন্তু অনেককে বলতে শুনেছি। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো, কঠোর পরিশ্রম অবশ্যই করতে হয়, ফোকাস থাকতে হয় এবং ডিটারমিনেশনও থাকতে হয়, সেগুলো একদম ঠিক। কিন্তু বিশ্বাস করুন, সব কিছু করার পরে আপনার ভাগ্য যদি আপনাকে সাথ না দেয়, তাহলে কিন্তু আপনি যে জায়গাটায় পৌঁছতে চাইছেন সেই জায়গায় পৌঁছানো কিন্তু খুব মুশকিল হয়ে যায়। আর এটা হয়তো আপনারা আপনাদের জীবনেও কখনো কখনো কোনো না কোনোভাবে হয়তো রিয়ালাইজ করেছেন। আর আমার মনে হয় আপনারা আমার কথার সাথে সম্মতও হবেন। তো আজ আমি আপনাদেরকে যে দুটো ঘটনা বলবো, সেই দুটো ঘটনাই কিন্তু মানে ভাগ্য মানুষকে সাথ দিলে কি হয় আর না দিলে কি হয়, এই দুটোর উদাহরণ আপনারা এই ঘটনা দুটো শুনলে বুঝতে পারবেন। তো আমি সকলকে রিকোয়েস্ট করবো, আজকের ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এবং আজকের এপিসোডটা কিন্তু একটু অন্য টাইপের এপিসোড হতে চলেছে। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আজকের এপিসোড আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আগের এপিসোডে আপনারা অনেকেই আমাকে এবং আমার বেবির জন্য অনেক শুভকামনা পাঠিয়েছেন, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। আপনারাও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করবো, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যায় বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার একটা ছোট্ট কথা বলে নিই, আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু একটু ধৈর্য ধরে থাকুন, আপনাদের এই ঘটনাগুলো পড়ে সেগুলোকে গুছিয়ে বলতে একটু সময় লাগে। তো সেই জন্য একটু সময় আমি আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। যাদের ঘটনা এখন অবধি প্রচার হয়নি তারা নিশ্চিন্তে থাকুন, তাদের ঘটনা অবশ্যই প্রচার করা হবে। আর ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবে, সেটা যেন সকলের শোনার মতো হয়, ছোট থেকে বড়, এবং ঘটনা যেন প্রচারযোগ্য হয় সেটাও কিন্তু একটু খেয়াল রাখবে। তো এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকে প্রথম ঘটনায়। আজকের যে প্রথম ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা আমাকে লন্ডন থেকে রঞ্জিত লিখে পাঠিয়েছে। ও ঘটনাটা লিখেছে এবং রিকোয়েস্ট করেছে যেন আমি পুরো ঘটনাটা পড়ে নিজের মতো করে গুছিয়ে আপনাদেরকে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। তো রঞ্জিত যেটা জানিয়েছে যে ও আমাদের চ্যানেলের ঘটনা শোনে এবং ও নিজে আমাদের চ্যানেলটা একদিন ইউটিউবে খুঁজে পায়, ও শোনা স্টার্ট করে এবং তারপর ওর ভালো লাগে, ও ওর বাড়িতে এবং ওর ফ্রেন্ড ফ্যামিলিকেও আমাদের চ্যানেলের লিঙ্ক শেয়ার করেছে এবং তারাও আমাদের চ্যানেলের ঘটনা শোনেন এবং খুব ভালো লাগে। তো সেই জন্যই একটা রিসেন্ট ঘটনা, যেটা ওর নিজের পরিবারের সাথে অর্থাৎ ওর মা বাবার জীবনে ঘটে গেছে, সেইটাই কিন্তু ও শেয়ার করেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে 12ই জুন একটা অত্যন্ত দুর্ঘটনা ইন্ডিয়াতে ঘটে গেছে। সেটা হলো এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার যে ফ্লাইটটা ছিল, এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ফ্লাইট, সেটা ওড়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটা ধাক্কা খায় এবং প্রচুর মানুষ আর কি মারা যান, একমাত্র একজন ব্যক্তি বেঁচে ছিলেন। তো এটা সত্যিই প্রচণ্ড একটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং খুবই খারাপ লাগে যে এতগুলো মানুষ একটা ফ্লাইটে উঠেছিল, তাদের প্রত্যেকের আলাদা আলাদা গন্তব্য ছিল, কেউ ফ্যামিলির সাথে দেখা করতে যাচ্ছিল। মানে ভাবা যায় না যে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে এবং এতগুলো মানুষ একটা জায়গায় মারা গেল এবং যে হস্টেলের উপরে পড়লো সেই হস্টেলেরও নিরীহ ছেলেমেয়েরা মারা গেল। সেখানে কারোরই কোনো দোষ ছিল না, কিন্তু ভাগ্য, যাই হোক।
খুবই খারাপ লাগে, বিষয়টা ভাবলেই খুব খারাপ লাগে, কারণ এখনকার দিনে মানুষকে এদিক ওদিক ট্রাভেল করতেই হয়। তো সেখানে এত বড় একটা দুর্ঘটনা আজকের ডেটে ঘটে যাওয়া, এত টেকনোলজির এত উন্নতি ঘটেছে, কিন্তু তারপরেও দেখুন মানুষ আশা নিয়ে টিকিট কাটে, যাতায়াত করে, কিন্তু সেটাও একেবারে নিরাপদ নয়। তো ভাবলেই সত্যি আমার মনে হয় আমার মতো আপনাদের সকলেরই খুব খারাপ লেগেছিল বিষয়টায়। তো যেটা আমি আজকে প্রথম ঘটনা আপনাদেরকে বলছি, তো প্রথমে আমি কিছু কথা এই ঘটনা সম্পর্কিত বলে নিই। যেটা রঞ্জিত লিখেছে যে ওর বাবা মা যখন বিয়ে হয়েছিল তখন খুবই ওরা গরিব ছিল, এবং ওর বাবা একটা জায়গায় ছোট্ট একটা কাজ করত, এবং ফ্যামিলিতে যেহেতু রঞ্জিতের বাবার সেরকম ইনকাম ছিল না, তো যথারীতি বুঝতেই পারছেন ইনকাম না থাকলে সেই মানুষকে কেউই খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, বাড়ি থেকেই দেখে শুনে বিয়ে দিয়েছিল রঞ্জিতের বাবাকে। তো ওর মাও যখন সংসারে বিয়ে হয়ে আসে, তিনিও বুঝতে পারেন যে এই সংসারে ওনাদেরকে কেউ খুব একটা পছন্দ করে না, আর ওদের মানে জয়েন্ট ফ্যামিলি ছিল। তো রোজকার অশান্তি লেগে থাকতো, এবং ঘরের বেশিরভাগ কাজই রঞ্জিতের মাকে দিয়ে করানো হতো, যেহেতু ওনার স্বামীর রোজগারটা সব থেকে কম। এবার এইভাবেই কিন্তু দিনের পর দিন কাটছিল। এবার রঞ্জিতের বাবা কিন্তু সবই বুঝতে পারতো যে তার স্ত্রীকে দিয়ে বেশি কাজ করানো হয়, এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রেও দেখা যেত যে সব থেকে ছোট মাছের পিস বা মানে মাংসের দিক থেকেও হাড় দেয়া মাংসের যে টুকরোগুলো সেগুলোই ওদের জন্য পড়ে থাকতো। এবার যখন রঞ্জিত জন্মালো, তো তখন ওর মায়ের না মানে খুব খারাপ লাগতো যে আমার সাথে খারাপ ব্যবহার করছে বা আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করছে, একটা বঞ্চনার শিকার হচ্ছে। আমরা তবু সেটা আমরা মুখ বুজে মেনে নিয়েছি। কিন্তু যখন তাদের ছেলে জন্মালো, তখন তারা ভাবলো যে না, ছেলেও ছোটবেলা থেকে যদি এই জিনিসগুলো দেখেই বড় হয়, ওর সাথেও যদি এই সেম জিনিসগুলো হয়, তাহলে আস্তে আস্তে ছেলে যখন বড় হবে, ও যখন বুঝতে পারবে, ওর অনেক বেশি খারাপ লাগবে। খুব স্বাভাবিকভাবেই কোনো বাবা মাই চাইবে না যে তার সন্তান একটা এমন পরিবেশে বড় হোক যেখানে তাকে প্রতি পদে নিচু করা হবে, প্রতি পদে তাকে বুঝিয়ে দেওয়া হবে যে তোমার বাবা রোজগার বেশি নয়, তাই জন্য তুমি ভালো কিছু ডিজার্ভ করো না, সংসারে যেটা ব্রাত্য সেটাই তোমার ভাগ্যে থাকবে। তো এই জিনিসগুলো যখন আস্তে আস্তে হতে থাকে, তখন রঞ্জিতের মা একদিন ওর বাবাকে বলল যে দেখো, আমরা এই সংসারে যদি থাকি, আমাদের ছেলেটা কিন্তু ছোটবেলা থেকে এরকমভাবে একটা মানসিক চাপ নিয়ে বড় হবে। তোর বাবা বলছে দেখো, আমি তো চাকরি খুঁজছি, কিন্তু যেহেতু ওনারা খুব গরিব ছিল, আর সত্যি কথা বলতে কি, ওনার মানে রঞ্জিতের যে বাবা, উনি ছোটবেলায় একবার খুব অসুস্থ হয়ে পড়েন। তো সেই জন্য সেভাবে উনি পড়াশুনোটা গ্যাপ পড়ে যায়, তারপর আর বাড়ি থেকে ওনাকে নতুন করে ভর্তি করানো বা মানে পরবর্তীকালে পড়াশুনোর দিকে আর ওনাকে কেউ খুব একটা আর ইন্টারেস্ট দেখায়নি। ফলে ওনারও কিন্তু পড়াশুনোটা আধা খাপচারা হয়ে পড়ে থাকে। এবার বুঝতেই পারছি উনি খুব বেশি পড়াশুনো জানেন না, তো সেই জায়গা থেকে খুব ভালো কাজ পাওয়াটা সেটাও একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। তো তখন রঞ্জিতের মা বলে যে দেখো, তুমি যা রোজগার করবে আমরা সেভাবেই থাকবো, কিন্তু আমরা পরিবার থেকে আলাদা থাকি। কারণ যদি আমরা একই পরিবারে থাকি, ছেলে এখন ছোট আছে, ও যখন আস্তে আস্তে বড় হবে, ও দেখবে যে ওর কাজিনরা ভালো জামা কাপড় পরছে, ভালো খাচ্ছে, ওদের সাথে সবাই ভালো করে কথা বলছে, কিন্তু ওর সাথে ভালোভাবে কথা বলছে না, ওকে যেটা কেউ নিচ্ছে না সেটা ওকে দেয়া হবে, ও যে ব্রাত্য সেটাও ছোটবেলা থেকেই বুঝে যাবে। এবং এই পরিস্থিতিতে যদি আমাদের ছেলে বড় হয়, সেটা কিন্তু ওর মানসিক দিকটাকে খুব খারাপভাবে একটা প্রভাব ফেলতে পারে। তো এসব শুনে রঞ্জিতের বাবা বলে যে তুমি কি বলছো, এখন আমি এই রোজগারে তোমাদেরকে নিয়ে আমি কোথায় যাব? তো বলছে চল আমরা ভাড়া থাকি। তো ওর বাবা না মানে, যেটা রঞ্জিত লিখেছে, যে মানসিক দিক থেকে খুব স্ট্রং এক একজন হয় না, যে ঠিক আছে যা হোক করে আমি ঠিক চালিয়ে নেবো, করে নেবো, এইরকম মানসিকতার মানুষ কিন্তু রঞ্জিতের বাবা ছিল না। উনি একটু ভীতু স্বভাবের ছিলেন। উনি বললেন যে দেখো, একটা সিকিউরিটিরও তো ব্যাপার আছে, এখানে পুরো পরিবার একসাথে থাকি, তুমি আর ছেলে একা একা বাড়িতে থাকবে, আমি চিনি না জানি না, তোমাকে একটা ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে তুলবো, হয়তো পয়সা কোনোভাবে হয়তো হয়ে যাবে, কিন্তু তোমরা সাবধানে আছো কিনা, আমার তো সারাদিন কাজে গিয়ে এই চিন্তাই থাকবে। তো তখন রঞ্জিতের মা বলে যে দেখো, তুমি এত চিন্তা করো না, আমরা সেরকম একটা ভালো জায়গা বুঝেই আমরা একটা ভাড়া নেব, যেখানে আশেপাশে আরও পরিবার পরিজন নিয়ে লোকজন থাকে, এরকম একটা জায়গা আমরা বাড়ি ভাড়া নেব। যাই হোক, যদি ভাত ডাল আলু সেদ্ধও খেতে হয়, তাহলেও যেন সেটা আমরা মাথা উঁচু করে খেতে পারি, কারণ ছেলে এরপরে যখন বড় হয়, ও যখন এগুলো দেখবে বুঝবে, তখন ওর কিন্তু আরও খারাপ লাগবে। তো এক কথায় বলা যেতে পারে
রঞ্জিতের মাই বিষয়টাকে আর কি এনকারেজ করে এবং পুরো বিষয়টাকে উনি ইনিশিয়েট করে এবং ওর বাবাকে বলে যে তুমি এখান থেকে চলো। এবার মজার বিষয় হচ্ছে যে পরিবারের লোকেরা প্রথম থেকেই রঞ্জিতের মা এবং বাবাকে একটু নিচু করতো, ছোট করে দেখতো আর প্রচুর কাজ করাতো ওর মাকে দিয়ে। এবার যে মুহূর্তে ওরা চলে যাবে বলে, সেটাও কিন্তু আবার পরিবারের লোকজন স্বাভাবিকভাবে নেয় না। বলে কেন তোমরা চলে যাবে, কি দরকার, এখানেই থাকো, গিয়ে তো তোমাদের ভাড়া গুনতে হবে, পয়সা বেশি খরচা হবে। তো যাই হোক, পরিবারের লোকেরা ওদেরকে ছাড়তে একেবারেই রাজি ছিল না, কারণ জানতো যে চলে গেলে কাজকর্মের দিক থেকে একটা বিশাল ক্রাইসিস ক্রিয়েট হবে। তো ওরা আর কি বেরিয়ে গেল। এবার বেরিয়ে যাওয়ার পরে ইনিশিয়াল ডেজে ওদের সত্যি খুব কষ্ট হয়, আর্থিক কষ্ট তো ছিলই, তার মধ্যে ওর মা কী করতো, মানে একটু যাতে হাত খরচ হয়, কারণ আগে যে শ্বশুরবাড়িতে ওরা থাকতো, মানে রঞ্জিতের মায়ের কথা বলছি, ওখানে উনি সারাদিনে এত কাজ করতেন যে ওনার মানে অন্য আর কোনো কিছু করার সময় হতো না। এবারে দেখুন, উনারা ওই যে কষ্ট করে একটা ইনিশিয়েটিভ নিল যে না আমরা আলাদাই থাকবো, তো সেখানে তো ওর মা প্রচুর কাজ করতে পারতো, তো সেখানে কাজ একদম কমে গেছে, শুধু 3 জনের খাওয়া, 3 জনের জন্য ঘরও একটাই ঘর নিয়েছিল ভাড়া, তো সেই ঘর দোর পরিষ্কার করতে তার খুব বেশি সময় লাগে না, তো অনেকটা সময় উনি হাতে পেতেন। তো সেই সময়টা রঞ্জিতের মা কিন্তু খুব কষ্ট করতেন, উনি সেলাইয়ের কাজ করতেন এবং প্রচুর প্রচুর উনি জিনিসপত্র নিয়ে আসতেন, নিয়ে এসে উনি খুব সেলাই করতেন এবং ওনাকে একজন বাড়িতেই সেলাইয়ের জিনিসপত্র দিয়ে যেত এবং উনি হাতে করে করে, মেশিনও নয় কিন্তু, উনি খুব ভালো সেলাই করতে পারতেন, তো হাতে করে উনি সেলাই করে করে দিতেন এবং সেখান থেকে উনি পয়সা পেতেন। এবার যে ওনাকে এই সেলাইয়ের জিনিসপত্রগুলো এনে দিত, মানে যে আসল যে মালিক ছিল, মহাজন ছিল, তো একদিন উনি তার বাড়িতে যায়, এই রঞ্জিতের মা। তো গিয়ে ওখানে দেখছে এরকম প্রচুর লোকজন কাজকর্ম করে, তো ওখানেই একজনের থেকে শুনতে পায় যে মানে অ্যাকচুয়ালি ওর মাকেই প্রস্তাব দেয় যে তুমি তো খুব ভালো সেলাই টেলাই করতে পারো, আর আমাদের দেশে ভারতবর্ষে জামা কাপড় বা এই ধরনের মানে ক্লোদিংয়ের উপরে প্রচুর কাজ কিন্তু গুজরাটে হয়। তো বলছে তুমি যদি ওখানে ওখানে যেতে পারো, তোমার পরিবার নিয়ে ধরো তুমি গেলে, ওখানে কিন্তু তোমার কাজের অভাব হবে না এবং তোমার বর এখানে সারাদিন কাজ করে যে টাকা পায়, ওখানে কিন্তু এর থেকে কম কাজ করে এর থেকে কিন্তু বেশি টাকা পাওয়া সম্ভব। এবার এটা যখন উনি শোনে, তো ওনার মনে হলো যে ঠিকই তো, আমরা তো এমনি পরিবার থেকে আলাদাই থাকছি এবং পরিবারের লোকেরা তার জন্য ওনাদেরকে অনেক কথা শুনিয়েছিল। তো ভাবলো যে তাহলে আমরা যদি গুজরাটে যেতে পারি তো তাহলে কেমন হয়। তো বললো যে ঠিক আছে, আমি আমার স্বামীর সাথে কথা বলে জানাবো। এবার আজ থেকে এটা অনেক বছর আগেকার কথাই আমি বলছি। তো রঞ্জিতের মা এসে তখন ওর বাবাকে বলে যে এরকম গুজরাটে যদি আমরা যাই, সেখানে কিন্তু প্রচুর কাজ আছে, আর গুজরাটে এই জামা কাপড় যেহেতু ভারতের ম্যানচেস্টার বলা হয়, তো আপনারাও জানেন যে ওখানে এখন হয়তো আরও অনেক জায়গায় হয়েছে, কিন্তু সব থেকে বড় মার্কেট কিন্তু একসময় আমেদাবাদেই ছিল। তো প্রথমে ওর বাবা না রাজি হয় না, কারণ উনি ভেবেছিলেন যে আবার একটা সম্পূর্ণ নতুন জায়গায় যাব, সে আর ভাষারও একটা সমস্যা রয়েছে। তো প্রথম 2-3 বার ওর মা যখন বলে, তখন উনি রাজি হয় না, বলছে না না না, দেখো তুমি বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেছো, ঠিক আছে আমি এসছি, কিন্তু এখন তুমি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করার কথা বলছো, এটা আমার পক্ষে সম্ভব নয়। আর জানি না চিনি না, এখানে তো বাংলায় কথা বলতে পারি, মানুষজনকে জানি চিনি, ওখানে গিয়ে কী করবো তার ঠিক নেই। এবার এই পরিস্থিতিতে ওর মা তো ভাবলো যে ঠিক আছে, বর যখন যেতে চাইছে না, তাহলে তো আর যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তো ইন দ্য মিন টাইম যেটা হলো, ওর বাবা যেখানে কাজ করতো যে ফ্যাক্টরিতে, সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল। এবার প্রথম যখন ফ্যাক্টরিটা বন্ধ হলো, তখন বললো 1 মাসের জন্য ফ্যাক্টরি বন্ধ থাকবে। তো সেই একটা মাস কিন্তু শুধুমাত্র ওর মায়ের রোজগারে সংসার চলল। এবং 1 মাস যখন পেরিয়ে গেল, ওর বাবা ভাবলো যে এবার ফ্যাক্টরি খুলবে, কাজ শুরু হবে, মাইনে আসবে। কিন্তু দেখা গেল 1 মাস পেরিয়ে গেল, 2 মাস পেরিয়ে গেল, ফ্যাক্টরি আর খুলছে না। অন্যদিকে অন্যান্য জায়গায়ও কাজের খুব একটা ভালো অবস্থা নয় একেবারেই। তো তখন ওর মা বলল যে দেখো, এভাবে তো সংসার চালানো সম্ভব নয়, আমি না হয় কাজ করছি, ঠিক আছে, আমার কাজ করতে কোনো অসুবিধে নেই, কিন্তু তুমি বসে আছো সারাদিন, তুমি মন খারাপ করে থাকো, এটা আমার দেখতে খুব খারাপ লাগে। তো চলো না একবার আমরা গিয়ে দেখি। তো তখন ওদের নাকি এমন অবস্থা যে গুজরাট অবধি যে ওরা যাবে, সেই পয়সা ওদের কাছে পুরোপুরি নেই, কারণ প্রায় 2 মাস ধরে ওর বাবার রোজগার ছিল না,
মোটামুটি যেটুকু যা জমানো ছিল আর ওর মা যা কাজ করতো সে দিয়ে সংসার চলেছে। তো তখন ওই যে মহাজন ছিল সেই মহাজন খুব ভালো ছিলেন। তো তিনি তখন বললেন যে ঠিক আছে, আমি ওখানে লোক বলে দিচ্ছি আর কিছু টাকা আমি তোমাকে দিচ্ছি, এই টাকাটা কিন্তু তোমরা যখন ওখানে যাবে তখন ও কেটে নেবে। তো বললো ঠিক আছে। তো সমস্ত ট্রেনের টিকিট করে দেওয়া, কিভাবে যেতে হবে, কোথায় যেতে হবে, সমস্তটাই কিন্তু এই মহাজন ঠিক করে দেয়। এবং ছোট্ট বয়সে রঞ্জিত কিন্তু ওর বাবা মায়ের সাথে আমেদাবাদ চলে এলো এবং ওখানে এসে দেখছে যে সত্যি ওখানে বড় বড় ফ্যাক্টরি রয়েছে এবং সেই ফ্যাক্টরিতে প্রচুর লোক কাজ করছে এবং প্রচুর লোকের দরকার তখনও। আর ওর মা হাতের কাজও খুব ভালো করতো, কিন্তু ওর মা মেশিন চালাতে পারতো না। তো মেশিন চালানো শিখলো, ওর বাবাও শিখলো এবং ওখানে কাজ শুরু করলো। এবং আস্তে আস্তে মানে প্রথমে খুবই কম টাকা পয়সা পেত, কিন্তু যা টাকা পয়সা পেত তা দিয়ে মোটামুটি চলে যেত। এইভাবে কিন্তু আস্তে আস্তে পরিশ্রম করতে 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 ওনারা কিন্তু মানে দুজনেই সমান তালে কাজ করতে থাকে এবং আস্তে আস্তে ওদের আর্থিক উন্নতি হতে থাকে। ওরা যেখানে প্রথম যখন গিয়ে উঠেছিল সেখানে একটা ছোট্ট ঘর পেয়েছিল, মানে ওদের তো সেই সময় ভাড়া দেওয়ার বিশাল ক্ষমতা নেই। তো যে জায়গাটা ওরা থাকতো সেখানে এই ধরনেরই যারা শ্রমিকরা ফ্যামিলি নিয়ে থাকতো, তো তারাই ওইখানে থাকতো। তো ওখানে ওরা বেশ 2 বছর থাকে। আস্তে আস্তে রঞ্জিতও বড় হতে থাকে। এরপরে কাজের ক্ষেত্রে উন্নতি হয় এবং ওরা সেই জায়গা থেকে ছেড়ে একটা মোটামুটি ভালো বাড়িতে ওরা ভাড়া উঠে যায় এবং আবারও কাজকর্ম করতে থাকে। এবং এই সময় ওর বাবা একটা জায়গায় খোঁজ পায় যে একটা নতুন এরকম কাপড়ের মিল তৈরি হচ্ছে এবং সেখানে যারা ধরুন ভালো ভালো কাজ জানে তাদেরকে নেওয়া হবে। ও সেইখানে ওর বাবা মা যায় এবং ওখানে খুব ভালোভাবে কাজ করতে থাকে এবং কাজ করতে করতে আস্তে আস্তে ওখানে কিভাবে কাজ হয়, কিভাবে বিজনেসগুলো হয়, সেগুলো ওর বাবাও আস্তে আস্তে শিখতে থাকে। এবং তারপরে ওর বাবা মা এবং আরও 2টো ফ্যামিলি ওখানকার, তারা মিলে নিজেরা একটা এরকম কাপড়ের ব্যবসা শুরু করে এবং সেই যে ব্যবসাটা করে সেটা ওরা ওই আমেদাবাদ থেকেই অন্যান্য জায়গায় কাপড়ের ব্যবসাটা শুরু করে এবং সেই ব্যবসা কিন্তু আস্তে আস্তে মানে বেশ সাকসেসফুল হয়। এবার বুঝতেই পাচ্ছেন যে যেহেতু অনেক গরিব জায়গা থেকে ওর বাবা মা উঠে এসেছিল, তো ওরা সবসময় চেয়েছিল, যেটা ও লিখেছে, যেন রঞ্জিত ভালো করে পড়াশুনো করে, যেন ওর একটা ভালো ভবিষ্যৎ হয়। তো সেইটা সবসময় আর কি ওর বাবা মা চাইতো। তো সেই জন্যই ওকে ভালো স্কুলে ভর্তি করে, সেখান থেকে ভালো ভালো পড়াশুনো সমস্ত কিছু হয়। এবার সব কিছুর পরে ও কিন্তু তো ও লন্ডনে চান্স পায় পড়াশুনো করার এবং ওর বাবা মাও ওকে লন্ডন পাঠিয়ে দেয়। এবার ওখানেও পড়াশুনো করতে থাকে, সেখানেও একটা ভালো জায়গায় চাকরিও পেয়ে যায়। এবার এই যে আমি আপনাদেরকে ঘটনাটা শুরুতে বললাম যে ভাগ্য কিভাবে মানুষকে সাথ দেয়, দেখুন ওখানে যেটা মানে রঞ্জিতের সাথে কখনো ওর বাবা মা হয়তো খুব লাইট মুডে গল্প করছে, তো মানে ওনাদের সাথে ওখানে আরও কিন্তু অনেক ফ্যামিলি ছিল। এবার দেখবেন অনেক মানুষ অনেক উপরে উঠে যায়, কিন্তু তারা কিন্তু যে ফেলে আসার সময় সেই সময়টাকে অনেকেই ভুলে যায় বা অনেকে নিজের রুটটাকে অস্বীকার করে। কিন্তু ওর বাবা মা সবসময় নাকি ওকে বলতো যে আমরা অনেক কষ্ট করেছি ঠিকই, কিন্তু আমাদের মতোই আরও অনেকে অনেক কষ্ট করেছিল। কিন্তু আজকে ওরা যে জায়গায় ভগবানের আশীর্বাদে ভাগ্যের জোরে যেখানে ওরা পৌঁছেছে, সবাই কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেনি। এটা কিন্তু আপনারাও হয়তো মানবেন যে অনেকেই পরিশ্রম কিন্তু অনেকেই করে, কিন্তু সবাই যে সব জায়গাটা অ্যাচিভ করতে পারে তা কিন্তু নয়। তো এটা আপনারা শুনলেন। এবার আমি যেটা আপনাদেরকে বলতে চলেছি সেটা কিন্তু আরও বেশ ইন্টারেস্টিং ঘটনা। সেটা হচ্ছে এই যে 12ই জুন 2025 আমেদাবাদের যে এয়ার ইন্ডিয়া ফ্লাইটটা মানে একদম টেক অফ করার সাথে সাথে এভাবে ধ্বংস হয়ে গেল, মানে ও যেটা লিখেছে যে ওর বাবা মা এর আগে কোনোদিনও লন্ডন আসেনি। ও অনেকবারই বলেছে যে তোমরা একবার আসো, এসে ঘুরে ঠুরে যাও। আর ইনফ্যাক্ট যেটা ও জানিয়েছে যে ওর বাবা মা এর আগে কোনোদিন ফ্লাইটে চড়েনি। তো ওর একটা খুব ইচ্ছে ছিল যে ওর বাবা মা একবার লন্ডন চলে আসুক। তো ওদের একটা প্রাইমারি কথা হয় ওই 12ই জুন ওর বাবা মা আমেদাবাদ থেকে লন্ডনে যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা অ্যাক্সিডেন্ট করেছে সেই ফ্লাইটেই নাকি মানে ওর বাবা মায়ের সাথে মৌখিক কথা হয় যে আমি 12ই জুনে টিকিট করছি। এবার যেদিন টিকিট করার কথা সেদিন ওর অফিস থেকে আসতে একটু দেরি হয়, কোন একটা জায়গায় গেছিল, তো সেখান থেকে আসতে দেরি হয়ে যায়। তো ও বাড়িতে সেদিনই আর কি টিকিট বুক করার কথা, তো ও বললো যে আজকে আর ইচ্ছে করছে না, দেরি হয়ে গেছে, তো কালকে বুকিং করব।
এবার দেখুন ভাগ্য মানুষকে কিভাবে সাথ দেয়, বা বলে না যে সব কিছু, অনেক কিছুই কিন্তু পূর্ব নির্ধারিত থাকে। এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। ও যেটা লিখেছে যে ওই দিন একটা বাধা পড়লো, ওই দিন যদি ও টিকিটটা বুক করতো তাহলে কিন্তু 12 জুনের টিকিটই বুক করতো। এবার সেদিন তো বুকিং হলো না। এবার পরের দিন সকালবেলা, আমি আমেদাবাদের ওর বাড়ির কথা বলছি, ওর বাবা মা একটা জায়গায় মানে গরিব মানুষদের জন্য ওখানে অনেক কিছু করা হয় আর কি, মানে খাতা, গরিব ছেলেমেয়েদের জন্য খাতা, বই খাতা দেওয়া, মানুষদের জন্য জামা কাপড় দেওয়া, এই ধরনের অনেক কিছুই কিন্তু ওখানে হয়। এবার এরকমই একটা জায়গায় ওর বাবা মা বেশ বহু বছর থেকে সেখানে একটা ইভেন্ট মতো হয়, এবং সেখানে ওর বাবা মাও নিজেদের সাধ্য মতো দান করে। এবার ওদেরকে বলে যে আপনারা তো প্রত্যেক বছরই এখানে আসেন, তো এবারে ওই ইভেন্টটা ওরকম 12ই জুন হচ্ছে, মানে ওরকমই একটা টাইমে হয়। তো ওর বাবা মা বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে 12ই জুন হচ্ছে। তো ওরা প্রত্যেক বছরই টাকা পয়সা তো দেয়, এবং ওই দিনটা ওনারা ওই সংস্থার সাথে থাকে। এবার তখন ওর বাবা মায়ের মনে হলো যে আরে 12ই জুন তো ছেলে টিকিট কাটবে বলছে, তো তাহলে কি করা যায়। এবার তখন ওর মা বলে যে ঠিক আছে, আমরা না হয় দুদিন পরে ট্রাভেল করব, একদিন পরে জার্নি করব, তো আমরা এটা এত বছর ধরে করছি আর ওদের না খুব ভালো লাগে, ওখানে মানুষদেরকে খাওয়ানোও হয়। তো বললো যে না, এই প্রোগ্রামটা আমরা এত বছর ধরে এখানে অ্যাটেন্ড করি, তো এইখানে আমরা যাব। এবং যেটা রঞ্জিত লিখেছে যে ওর বাবা মাকে যখন ও ফোন করে টিকিটটা বুক করবে বলে ফাইনাল কল করেছে, তো তখন ওর বাবা মা বলছে যে 12 তারিখটা করিস না, তুই 13 বা 14 তারিখে কর। তো বলছে কেন? তখন বলছে না, এখানে একটা এরকম অনুষ্ঠান আছে, জানিসই তো, এটা আমরা প্রত্যেক বছরই যাই। অ্যাকচুয়ালি এই জিনিসটা জুলাই মাসে হয়, তো ওদের যেখান থেকে আর কি প্রোগ্রামটা হয়, তো ওদের জুলাই মাসে ওদের কিছু একটা ইভেন্ট পড়েছে, তো সেই জন্য ওটাকে 12ই জুনে কনভার্ট করেছিল। এবার তখন আর ওটা কিন্তু গুজরাটেরই অন্যদিকে, আমেদাবাদে নয়, অন্য একটা দিকে, তো যেতে আসতে সময় লাগবে। তো তখন ও বলছে যে কেন, তোমরা তো টাকা তো দিচ্ছই, টাকা তো আগেই তুমি পাঠিয়ে দেবে, তো তোমাদের তো না গেলেও চলে, প্রত্যেক বছর যাও, এবছর না হয় গেলে না। তোর মা তখন বলে না রে, প্রত্যেক বছরই যাই, এবছরও আমরা যাব, ভালো লাগে, নিজের হাতে মানুষদের ভালো কিছু কাজ করতে খুব ভালো লাগে। এবং যেটা ও লিখেছে যে ওর একটু অস্বস্তিই লাগে যে এত বছর কোনোদিনও ওরা আসেনি ওর কাছে, এই একটা আসার ঠিক হলো, এটা ঠিক ছিল যে 12ই জুনের টিকিট হবে, তো সেটাও দুদিন 3 দিন পিছিয়ে দিচ্ছে। তো ও একটু বিরক্ত হয়েই 15 তারিখের টিকিটটা বুক করে, 15ই জুনের টিকিট। এবার ভাবুন সিচুয়েশনটা। যথারীতি ওর বাবা মা 15ই জুন যাবে বলে ব্যাগ ফ্যাগ সমস্ত গুছিয়ে নিয়েছে অনেক অনেক আগে থেকেই। এবার ওরা যখন আর কি এয়ার ইন্ডিয়ার এই ঘটনাটা ঘটে, সেই সময় ওর বাবা মা রাস্তায় ছিল। মানে ও যেটা লিখেছে যে ওর বাবা মায়ের কাছেও খবরটা ওরাও পায়, যে ওনাদের যে গাড়ি চালাচ্ছিল সেই কথাটা বলে। তো বলছে যে ওর বাবা মা কথাটা শুনে কিছুক্ষণের জন্য পুরো মানে একদম স্টপ হয়ে গেছে, পুরো স্তম্ভিত হয়ে গেছে, মানে মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, যে ওই ফ্লাইটেই ওনাদের যাওয়ার কথা ছিল। মানে সেদিন রঞ্জিত বরং ওর বাবা মাকে মানে একটু জোর করছিল যে কেন 12 তারিখ ঠিক হয়েছে, কেন 15 তারিখ বলছো, 14 তারিখ বলছো। মানে ভাগ্য কিভাবে মানুষকে সাথ দেয় দেখুন। ওনাদের হয়তো এই সময়, জানি না, ভগবান হয়তো ওনাদেরকে সেভ করে নিয়েছেন। যদি ওই তারিখে ওনাদের টিকিটটা বুকিং থাকতো তাহলে কি হতে পারতো সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন। এবং ওই ঘটনার পরে ওর বাবা মা এতটাই মানে ব্যাপারটা এতটাই ওদের কাছে শকিং ছিল যে ওরা বলে যে আমরা এখন আমাদের যা মানসিক পরিস্থিতি, আর এত ভয় পেয়ে গেছে ওরা, বলছে না রে এখন আমরা আর যাবো না। তো তখন বলে যে ঠিক আছে, তাহলে তোমরা এখন এসো না, এখন যা ঘটনা ঘটলো সত্যি ভয় লাগারই কথা। তো ওদের যেটা ঠিক হয়েছে, ওরা ডিসেম্বর মাসে ওনার ছেলেও আর রঞ্জিত আসবে, তখন ওরা একসাথে লন্ডন যাবে। তো আমি আপনাদেরকে ঘটনাটা শুরুতে যেটা বলছিলাম যে ভাগ্য মানুষকে কিভাবে সাথ দেয়, এবার এই ব্যাপারটা কিন্তু এখানেই শেষ নয়, এবার এখানে একটা অন্য ব্যাপারও আছে। তো ওটা কিন্তু রঞ্জিত আগে জানতো না, এই ঘটনাটা শোনার মানে ঘটনাটা ঘটার পরে রঞ্জিতকে ওর বাবা কথাটা বলে। তো কী কথা, সেটা হচ্ছে যে শুধুমাত্রই যে ওই যে অনুষ্ঠানটা হচ্ছিল সেই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করবে বলে ওনারা টিকিটটা 12 তারিখের বদলে 15 তারিখ করতে বলছে, সেটা কিন্তু নয়। ওর বাবা একটা স্বপ্ন দেখেছিল, মানে যেদিন টিকিটটা কাটা হবে তার আগের দিন রাতের বেলা বাধা পড়েছিল তার আগের দিন টিকিটটা কাটতে গিয়ে। তো ওর মানে বাবা নাকি স্বপ্নে দেখে
যে ওনারা মানে যে তারিখে আর কি বেরোনোর কথা ওই রকম 12 তারিখে ওনারা বেরোচ্ছে এবং রাস্তা দিয়ে ওদের বাড়ি থেকে অবভিয়াসলি এয়ারপোর্টটা একটু দূরে, তো এয়ারপোর্টে যাচ্ছে, তো যাওয়ার পথে প্রচুর বাধা আসছে, গাড়ি মানে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর বাধা পড়ছে, এরকম নাকি উনি একটা স্বপ্নে দেখেছিলেন। হ্যাঁ, এবং উনি স্বপ্নে এটা দেখেন যে ওনার স্ত্রী মানে রণজিতের মা নাকি বলছে যে আমাদের আজকে না বেরোলেই ভালো হতো, আমাদের আজকে বেরোনোটা ঠিক না, উচিত হবে না, এরকম নাকি উনি স্বপ্নে দেখছিলেন। এবং তারপরে রণজিতের মাই প্রথম বলে যে না আমরা 12 তারিখ যাব না, আমরা এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর যাই, আমরা এখানেই যাব। তো ওই জন্য ওর বাবা কিন্তু আর মানে দ্বিতীয়বার এটা নিয়ে কোনো কথা বলেনি এবং ছেলেকে বলেছিল যে না আমরা 12 তারিখ যাবো, তুই 12 তারিখের টিকিট করিস না। এবার এই জিনিসটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? এটা তো একটা অলৌকিক ব্যাপার, মানে উনি এরকম স্বপ্ন কিন্তু দেখে না, মানে জেনারেলি ওর বাবা এরকম স্বপ্ন কোনোদিন এর আগে দেখেনি যে কোনো একটা কাজে যাবে বা কিছু একটা এরকম, তার আগে দেখছে যে উনি স্বপ্নে যে বাধা পড়ছে, ওনার স্ত্রী বলছে যে না আজকে না বেরোলেই উচিত ছিল, না বেরোনোই ভালো ছিল, এবং কোনোভাবে ওনারা এয়ারপোর্ট পৌঁছতে পারছেন, এরকম বিভিন্ন বাধা পড়ছে। এবার দেখুন এটাকে আপনি সায়েন্স দিয়ে কিভাবে ব্যাখ্যা করবেন? এই যে ঘটনাটা ঘটতে পারে, আর এই টিকিট কাটাটা কিন্তু আমি 1 মাস আগেরকার কথা বলছি, এই টিকিট কাটার পর্বটা 1 মাস আগে ঘটেছিল এবং সেই সময় মানে দেখুন এই জিনিসগুলোকে তো আর প্রেডিক্ট করা যায় না যে কবে কি হতে পারে। দেখুন একজন অ্যাস্ট্রোলজার হোক বা কেউ হোক, সে একটা জিনিস বলতে পারে যে এই সময়ে একটা এরকম ঘটনা ঘটতে পারে, যেমন অনেকেই নাকি এটা প্রেডিকশন করেছিল যে এই 2025-এ অনেক এরকম ঘটনা ঘটবে, সেটা নিয়ে আমি একটা এপিসোডও করেছি, একজন ঘটনা পাঠিয়েছিলেন যে অনেক রকমের খারাপ জিনিস ঘটতে পারে, অনেক এমন জিনিস মানুষের জীবনে ঘটবে যেটা সে হয়তো স্বপ্নেও ভাবেনি, মানে মিরাকেল টাইপের ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটা কবে কখন কিভাবে ঘটবে সেটা তো কারোর পক্ষে বলা সম্ভব নয়, সে যে যার কাছে যত পাওয়ারই থাকুক না কেন, সেভাবে তো এত অ্যাকিউরেট বলা কখনোই সম্ভব নয়। তো যেখানে টিকিট কাটার পর্বটা 1 মাস আগে ঘটেছিল, সেখানে ওই 12ই জুন ওদের মানে অদ্ভুত রকমভাবে অলৌকিকভাবে মন থেকে যেতে না চাওয়া, এটা কিন্তু অবশ্যই ভাগ্যকে ইশারা করে, ভগবানের আশীর্বাদ তো রয়েছেই অবশ্যই। তো এইটা ছিল আজকের আমার প্রথম ঘটনা। এবারে আমি আপনাকে আজকে দ্বিতীয় ঘটনা বলবো, সেই দ্বিতীয় ঘটনাটাও কিন্তু ভীষণ রকমভাবে অদ্ভুত, এবং দ্বিতীয় ঘটনাটাও মানে এমনই ঘটনা যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মানুষের ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। মানে কি হতে পারে আর সেখান থেকে কি হলো সেটা শুনলে আপনারা নিজেরাও কিন্তু খুবই মানে অদ্ভুত লাগবে আপনাদের। আর আমি এই চ্যানেলে যে ঘটনাগুলো বলি সেটা কিন্তু মানুষের জীবনের মানে আর সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা। তো হয়তো আপনারাও অনেকে আপনারা ইমেল করেন যে তারাও কিন্তু নিজেদের জীবনের সাথে অনেক কিছু রিলেট করতে পারে। তো আজকে যে ঘটনাটা আমি আপনাকে বলবো, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু নিজের নামটা প্রকাশ করতে বারণ করেছেন, যেহেতু এটা ওনার জীবনের ঘটনা। তো উনি এটাও জানিয়েছেন যে বর্তমানে ওনার একটা ফেসবুক পেজ আছে এবং সেই পেজে উনি রিলস বানায়, মানে কিছুজন হলেও ওনাকে চেনে, সেটা উনি লিখেছেন, নিজেই লিখেছেন। এবার আমি ঘটনাটায় আসি। আমি ওনার নামটা বলছি না, তবে উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই ঘটনাটা বলছি, এবং আমি ওনাকে ঘটনাটা বলার সুবিধার্থে ওনাকে আমি দিদি বলি সম্বোধন করছি। আচ্ছা, তো ওই দিদি জানিয়েছেন যে ছোটবেলা থেকে ওনার পড়াশুনো করতে একদমই ভালো লাগতো না। এবার পড়াশুনো যখন উনি ভালো করতে পারতো না, তো বাড়ির লোক বলতো যে ঠিক আছে, তোর যদি কোনো হাতের কাজ করতে ভালো লাগে তুই সেটা কর। এবার ওনাকে বিভিন্ন হাতের কাজ শেখানোর জন্য 2-1টা জায়গায় ভর্তি করে। এবার উনি যেটা জানিয়েছেন ইমেলে যে ওনার 1-2 জায়গায় প্রথম কোনো একটা হাতের কাজ শিখতে যেতে ভালো লাগতো, কিন্তু কিছুদিন যাওয়ার পর ওনার ভালো লাগতো না। এবার কেন ভালো লাগতো না, কী জন্য ভালো লাগতো না সেটা উনি জানেন না। ভালো কথা। তো এবারে কি হলো, উনি যখন কোনো জায়গাতে ওনার মন টিকতো না, ভালো লাগতো না, তো একদিন ওনার বাড়ির লোক বলছে তা তুই করবিটা কি, তুই পড়াশুনো ভালো করিস না, কোনো রকমে উনি টেনে টুনে পাশ, উনি নিজেই লিখেছে টেনে টুনে পাশ করতো, হাতের কাজের ওখানে ভর্তি করেছে, সেটাও 2-4 দিন যেত, তারপরে যেতে ভালো লাগতো না। তো তারপরে উনি বলে যে কিছুদিন পরে উনি বাড়িতে বলে যে আমি নাচ শিখতে চাই। তো বললো যে ঠিক আছে দাদি কী নাচ শিখবি বল। এবার ওনাদের ওখানে এক জায়গায় মানে উনি বলে যে আমি ক্লাসিক্যাল শিখবো, কিন্তু ক্লাসিক্যাল যেখানে আর কি উনি নাচটা শিখতে যেত সেখানে ক্লাসিক্যাল নাচ একটা রুমে হতো, একটা ক্লাবে আর কি উনি নাচ শিখতে যেতেন, আর তার পাশে একটা জায়গায় ওই বলিউড সঙ্গে নাচ শেখাতো একজন।
এবার যেটা উনি লিখেছেন এবং যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদের বলছি। তো ক্লাসিক্যাল নাচ শিখতে যেতে ওনার মানে প্রথম দিকে ইন্টারেস্ট থাকে, তো 1 মাস করার পরে না মানে ওই যে ওখানে উনি নাচ করতো, ওনার কানে ওই বলিউডের গানগুলো কানে আসতো। আর ওখানে যিনি নাচটা শেখাতেন, বলিউডের যে ডান্সটা শেখাতেন, তার নাচটা ওনার বেশি ভালো লাগতো। তো উনি বাড়িতে বলে আমি ক্লাসিক্যাল নাচ শিখবো না, আমি বলিউডের নাচ শিখবো। তো ওর বাবা মা বলেছে যে এইসব আবার কে শেখে, তুমি বলিউডের নাচ কেন শিখবে? যদি তোমার নাচ শিখতে হয় তাহলে তুমি ভারতনাট্যম, কত্থক এইসব শেখো, ওড়িশি শেখো, নাহলে তোমাকে সব বলিউডের গানে তোমায় নাচতে হবে না। এবার এটা নিয়ে বাড়িতে ক্ল্যাশ। এবার তখন ওনার মা ওনার বাবাকে আর কি একটু বোঝায় এবং বলে যে ঠিক আছে, তোর তো কিছু তো ভালো লাগবে, তুই এটাই কর, কিন্তু তুই যেন করিস, কিছু তো একটা মানে ইনভলভ থাক। তো এখানে উনি নাচ শেখা শুরু করলেন। এবার উনি ওখানে যখন নাচ শেখাটা শুরু করলেন তখন উনি ওখানে বেশ ইন্টারেস্ট পাচ্ছে, প্রত্যেক দিন নতুন নতুন গানে নাচ হচ্ছে এবং টুকটাক ওনার নাচতে বেশ ভালোও লাগছে। কিন্তু ওনার বাড়ি থেকে বলে দিয়েছে তুমি নাচটা শিখছো শেখো, কিন্তু কোনো জায়গায় প্রোগ্রাম করা যাবে না, প্রোগ্রাম করতে তুমি কোথাও যাবে না। এবার যেখানে নাচ করছে সেখানে যে টিচার, সে বলছে তুমি প্রোগ্রামে চলো। বলছে না, আমি প্রোগ্রামে যেতে পারবো না, বাড়ি থেকে ছাড়বে না। তখন বলছে না, এভাবে কি করে হবে, তুমি নাচ শিখে তুমি প্রোগ্রাম করবে না। যাই হোক, সেটা নিয়ে একটা ঝামেলা হলো। কিন্তু বাড়ি থেকে বলে দিয়েছে যে আমাদের পছন্দই না তুমি এরকম বলিউড নাচে নাচো, কিন্তু তুমি যখন শিখতে চাইছো শেখো, কিন্তু তুমি প্রোগ্রাম কোনোভাবেই করতে পারবে না। এইবারে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে ওইখানে ওই যে নাচের যে টিচারটা ছিল, সেই যে টিচার তার মানে সেই টিচার আর কি ওনাকে একটু ভালো করে নাচ ফাচ দেখাতো। তো সেরকম করতে করতেই এই দিদির সাথে মানে এই দিদির ওই টিচারটাকে বেশ পছন্দ হয়ে যায় এবং টিচারটা ওনার থেকে মানে সামান্যই বয়সে বড় ছিল, কিন্তু তা বলে খুব একটা বড় ছিল না। এইবারে ওই টিচারটাকে ভালো লাগতো এবং সেইখান থেকেই কিন্তু দুজনের একে অপরকে ভালো লাগা সব মানে হলো। এবার দুজনে আর কি এখন যেটাকে বলে ডেট করা, তো সেরকমই একটা ওরা ডেট করতে, এবার সেটা কিন্তু ওই দিদির বাড়িতে জেনে গেল কোনোভাবে। এবার বাড়িতে যখন জেনে গেছে তো তারা তো খুব রেগে গেছে যে একে মেয়ে পড়াশুনো সেরকম করতে চায় না, কোনো না কোনোভাবে তাকে নাচ শিখতে পাঠানো হলো। সে নাচ শিখতে গিয়ে সে যে বলিউডের নাচে সেই টিচারের সাথে এদিক ওদিক ঘুরছে এবং সেটা পাড়ার লোক এসে দেখে বলছে। মানে তার বাড়ির লোক তো প্রচণ্ড রেগে গেছে, বলছে তুই এই জন্য যাতিস, তাহলে তোর যাওয়া বন্ধ। এইবারে এবার দিদি যেটা লিখছেন যে উনি মানে কোনোভাবেই মানে বলছে যে তোর বাড়ি থেকেই বেরোনো বন্ধ, আর ওরকম ওসব সম্পর্ক রাখার কোনো দরকার নেই, আর এরকম ছেলেকে তো আমরা মানবই না যে ক্লাবে গিয়ে নাচ শেখাচ্ছে, এটা মানা যাবে না। এবার দিদি অনেকভাবে বাড়িতে চেষ্টা করছে বানানোর, যে যাতে বাড়ি থেকে ব্যাপারটা মেনে নেয়। তো ওই যে নাচের টিচার তাকে বাড়িতে ডেকেছে, বাড়িতে ডেকে বলছে যে তুমি আমার বাবা মাকে একটুখানি কনভিন্স করো, নাহলে কিন্তু আমি তোমার সাথে যোগাযোগ রাখতে পারবো না। তো সে একদিন আসে, তো তাকে দেখে তার সাথে 2 মিনিট কথা বলে তার মানে ওই দিদির মা বলে যে এই ছেলেটা একদমই বাজে ছেলে, এই ছেলের সাথে তুমি সংসার করতেই পারবে না, তুমি কি ভাবছো। তো যাই হোক, তো দিদির ফোন টোন সব বাড়ি থেকে কেড়ে নেয় এবং কেড়ে নেওয়ার পরে কিছুদিন ব্যাপারটা বন্ধ ছিল। এবার দিদি কলেজে ভর্তি হয়েছে, এবং কলেজে ভর্তি হওয়ার পরে বাড়ি থেকে জানে যে ব্যাপারটা মিটে গেছে। তো বাইরে যাচ্ছে মেয়ে, একটু দূরে কলেজে পড়ে, অবভিয়াসলি মোবাইল ফোন দরকার, তো মোবাইল দিয়েছে আবার। এবার মোবাইল দেওয়ার পরে আবার মানে ছেলেটার সাথে আর কি যোগাযোগ ছিলই, কিন্তু মানে দিদি কিন্তু যেটা লিখেছে যে দিদি কিন্তু মন থেকে ছেলেটাকে ভালোবাসতো। তো ভেবেছে যে ঠিক আছে আবার আমি সম্পর্ক রাখি, ওদিক থেকেও সম্পর্কটা আবার নতুন করে রিভাইভ হলো, দুজনের তরফ থেকেই সম্পর্কটা আবার নতুন করে শুরু করলো। এবং দিদি যেটা লিখেছে যে কলেজে পড়ার সময় অনেকটা যেহেতু হাতে সময় থাকতো, তো ওরা ঘুরতো ফিরতো, একসাথে খাওয়া দাওয়া করতো, এগুলো বেশ চলতে থাকে। এবার এই করতে করতে আবার দিদির বাড়িতে কিন্তু দিদি ধরা পড়ে যায় যে ছেলেটার সাথে সম্পর্ক আছে। এইবার দিদির বাড়ি থেকে মানে আর বলছে মানমনে এবার তোকে বিয়ে দিয়ে দেবো, তোকে আর বাড়িতে রাখবোই না, তুই যখন আমাদের কথা দিয়েছিলি তুই ছেলেটার সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখবি না, তারপরেও যখন তুই ছেলেটার সাথে যোগাযোগ রাখছিস, তাহলে তোকে আর বিশ্বাস করা যাবে না, তোকে আমরা বিয়ে দিয়ে দেবো। এইবারে দিদির সাথে দিদির বাড়ির লোকের একটা বিশাল ক্ল্যাশ শুরু হলো। এবং এই যে ক্ল্যাশটা হলো, দিদি নিজেই লিখেছেন যে আমি আমার বাবা মাকে একদম সহ্য করতে পারতাম না ওই সময়। মানে আমার বাবা মা যদি আমার জন্য ভালো একটা খাবার, আমার পছন্দের খাবারও বাড়িতে নিয়ে আসতো,
আমার মনে হতো যে আমার শত্রু আমার জন্য খাবার এনেছে, আমি খেতাম না। মানে যতটুকু না খেলে মানুষ বাঁচবে না, দিদি ততটুকু খেত। এবং দিদি তখন বলে যে তোমরা তো চেয়েছিলে যে আমি পড়াশোনা করি, কলেজটা অ্যাটলিস্ট কমপ্লিট করি, তোমরা যদি ওর সাথে আমার সম্পর্কটা মেনে না নাও, আমি কিন্তু কলেজ ছেড়ে দেবো, আমি কলেজ কমপ্লিটই করবো না। তো দিদির মা বলছে তুই এসব কি বলছিস, তুই কার জন্য এগুলো করছিস, ওই ছেলেটার জন্য? এবার দিদির মা বাবা দিদিকে কোনোভাবেই কনভিন্স করতে পারছিল না যে ছেলেটার সাথে সম্পর্ক রাখিস না। আর দিদি এদিকে বারবার ভাবছিল যে আমি যেটা করছি সেটাই ঠিক করছি, কেন আমাকে আমার বাবা মা এভাবে আটকাচ্ছে। এবং ওদিক থেকে যে ছেলেটা ছিল, সেই ছেলেটা না দিদিকে মানে বলতো যে দেখো তোমার বাবা মা পছন্দ করে না, আর আমার তো সেরকম বাড়ি ঘর সব কিছু নেই, তো তুমি তুমি তাহলে তোমার বাবা মার কথাই শোনো, আমার সাথে আর কথা বলো না। এবার দিদি তো তখন মানে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। তো তখন দিদি মনে মনে একটা জিনিস ঠিক করে যে যদি দিদি ছেলেটাকে কিছুটা আর্থিক সাহায্য করে, কোনোভাবে যদি করতে পারে, তাহলে ছেলেটা একটা টালির বাড়ি ছিল, মানে অ্যাসবেস্টাস দেওয়া টালি এরকম টাইপের একটা বাড়ি ছিল। তো দিদি ভাবলো যে আচ্ছা আমার বাবা মা হয়তো ছেলেটার টাকা পয়সা কম বলে এরকম বলছে, তাহলে কোনোভাবে যদি আমি ছেলেটার হাতে কিছু টাকা দিতে পারি, তাহলে ও বাড়ি ঘরটা ভালো করে করবে, তাহলে হয়তো বাড়ি থেকে মেনে যাবে। তো দিদিরা তখন কি করলো, দিদির নিজের মানে যেরকম হয় আর কি, একটা দুটো সোনার চেন, কানের দুল, এগুলো দিদির ছিল। এবার দিদি কি করে, মানে দিদির ঘরের যে আলমারি ছিল সেই আলমারিতেই ওগুলো রাখা থাকতো, দিদি মাঝে মধ্যে পড়তো। এবং দিদি তখন এতটাই ওনার মানে ইমোশনাল ছিল যে সোনার চেন, কানের দুল এগুলো দিয়ে দেয়। এবার ভালো কথা দিয়ে দিয়েছে ছেলেটাকে, এবং ছেলেটা প্রথমে নিতে চায়নি, তারপর ছেলেটা নিয়ে নেয়, বলে যে দেখো তুমি এগুলো দিয়ে এগুলোকে তুমি বিক্রি করে আস্তে আস্তে টাকা করে তুমি নিজেরও টাকা লাগিয়ে তুমি বাড়িটাকে ঠিকঠাক করো। এবার এইরকম করে দিদি নিজের চেন আর একটা কানের এক জোড়া দুল দিয়ে দেয়। যাই হোক, তো এরপরে ছেলেটা বলে যে দেখো তুমি যেটা দিয়েছো এইটুকুতে তো কিছু হবে, তো আমাকে বাড়ি করতে গেলে আরও টাকা লাগবে, তো আমি একটা জায়গায় কাজ পেয়েছি, তো সেখানে আমাকে নাচ শেখাতে হবে, কিন্তু জায়গাটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, পুনের একটা জায়গায় ওরকম বলিউড ডান্স শেখাতে হবে, তো সেখানে গিয়ে শেখাতে হবে। তো দিদি তো খুব ভয় পেয়ে যায়, মানে তখন তো মন থেকে খুব ভালোবাসতো। তো দিদি বলছে না না তুমি দূরে চলে যেও না, তাহলে তোমার সাথে আমার দেখা হবে না, এমনিই তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ আগের থেকে কমে গেছে, এর মধ্যে যদি তুমি আবার বাইরে চলে যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো দিদি অনেক চেষ্টা করে, এবং চেষ্টা করার পরে যখন দেখছে যে তার প্রেমিক চলে যাচ্ছে, তো তখন দিদি বলে যে তোমার কত টাকা দরকার? তো তখন উনি বলে যে আমার এখনও 2-2.5 লাখ টাকা মতো লাগবে, তুমি যেরকমভাবে বলছো আমাকে যদি সেভাবে বাড়িঘর করতে হয়, আমার এখনও 2-2.5 লাখ টাকা মতো দরকার। তো এখানে যেটা দিদি বলেছে যে ওনার তখন মনে মাথায় কি খেলছিল দিদি নিজে জানে না, শুধু দিদি এটা জানতো যে কোনোভাবে যেন টাকার জন্য ওনার প্রেমিক বাইরের স্টেটে চলে না যায়। তো সেই জন্য দিদি মানে দিদি মনে মনে জানতো যে দিদি যেটা করতে চলেছে সেটা একটা খারাপ কাজ, কখনোই উচিত না, কিন্তু দিদি সেই কাজটা করে ফেলে। তো কাজটা কি করে, উনি লিখেছেন যে ওনার বাবা মায়ের যে ঘর ছিল সেই ঘরের আলমারিতে কিছু গয়না ওর মায়ের থাকতো, মানে মেন গয়নাটা লকারে থাকতো, কিন্তু কিছু টুকটাক পরার মতো গয়না সেটা থাকতো। এবং দিদি স্বাভাবিকভাবেই সেটা জানতো যে মায়ের গয়না অমুক মানে আলমারির কোথায় থাকে, লকারে। এবং দিদি তখন ওই সময় বাবা মায়ের ঘরে ঢোকে, এবং সবার চোখের আড়ালে দিদি ওনার মায়ের আর কি একটা হার, একটা বালা এবং দুটো আংটি নিয়ে আসে। এবং সেইটা নিয়ে এসে দিদি কি করে, তার সেই প্রেমিককে দেয়, বলে যে আমি এটুকুই পেয়েছি আপাতত, আমি যদি সবটা নিয়ে আসি তাহলে বাড়িতে একটা বিশাল ঝামেলা হয়ে যাবে। তো দুটো মোটা মোটা বালা ছিল সোনা, তার মধ্যে থেকে দিদি একটা বালা নিয়ে আসে, আর একটা মোটামুটি মাঝারি ওজনের একটা হার, আর ওরকম আংটি ফাংটি নিয়ে চলে আসে। তো স্বাভাবিকভাবেই ছেলেটা প্রথমে বলে যে কেন তুমি এটা করেছো, তোমার হয়তো এটা করাটা ঠিক হয়নি। তো দিদির তখন মানে উনি লিখেছেন আমার মাথায় তখন কিচ্ছু নেই, আমি শুধু জানি যে ওকে আমি পুনে যেতে দেবো না, ও যদি আমার কাছ থেকে চলে যায় আমার ওর সাথে দেখা হবে না। যাই হোক, তো সেই প্রেমের টানেই দিদি ওই গয়নাগুলো ছেলেটাকে দেয়, এবং ছেলেটাকে বলে যে তুমি এটা বেচে দাও, এবং বেচে দিয়ে আপাতত তুমি যা হোক করো, হয়তো তোমার এতটা টাকা হবে না,
কিন্তু তুমি এটুকুই আপাতত রাখো। এবং ওদিক থেকে দিদি নিজের মানে বাড়িতে বলেছে যে আমার কলেজে অমুক জিনিসটা দরকার, কলেজে এইটা দরকার, ওটা কিনতে হবে, অমুক বই কিনতে হবে, এই করে টুকটাক টাকা পয়সা বাড়ি থেকে দিদি নিত এবং ছেলেটাকে দিত। এবার দিদির মা প্রথম প্রথম ব্যাপারটা বুঝতে পারেনি, মানে সবাই তো আর প্রত্যেক দিন লকার থেকে ওভাবে প্রত্যেকদিন তো আর ঘরে লকারের গয়না তো সবাই চেক করে না। এইবারে ওদের কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার ছিল, যথারীতি ওরা যাবে, ঠিক তার আগের মুহূর্তে ওর মা ভাবলো যে দু একটা যা সোনার গয়না আছে সেগুলো পড়ে যায়। এবার উনি আলমারিটা খুলেছেন, আলমারি খুলে লকারে যেখানে আর কি ওনার এই সোনার জিনিসগুলো থাকতো সেখানে যে মুহূর্তে উনি হাত দিয়েছে উনি দেখছে ওনার হার, একটা বালা, আংটি এসব নেই। তো বুঝতেই পারছেন যে হঠাৎ করে কেউ যদি নিজের ঘরের আলমারি খুলে সোনার জিনিস খুঁজে না পায় তার কীরকম লাগতে পারে। যথারীতি সেই বাড়িতেও সেই হলো, হুলুস্থুলু পড়ে গেল, ঘর তন্ন তন্ন করে ওনার মা খুঁজছে, ওনার বাবা খুঁজছে, উনিও আর কি দেখাচ্ছে যে আমিও খুঁজছি, কিন্তু মনে মনে আবার ভয়ও পাচ্ছে যে মানে এবার ব্যাপারটা জানাজানি হলো, বাড়িতে রিয়াকশান কী হবে। এবার যথারীতি তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না। এবার দিদি তখন মনে মনে ভাবছে যে ব্যাপারটাকে কী করে ঘোরানো যায়। তো দিদি নিজে এটা স্বীকারোক্তি করেছেন, যেটা আমার একদমই উচিত হয়নি, কিন্তু আমি তখন বলি যে মা, আমাদের বাড়িতে যে যিনি কাজ করেন তাকে একবার জিজ্ঞেস করো, তুমি হয়তো কখনো তালা দিয়ে রাখোনি, মাঝে মধ্যেই তো তালা দেওয়া থাকে না, হয়তো উনি এরকম কিছু করেছে। তো যথারীতি তাকেও জিজ্ঞেস করা হয়, সে বলছে কেন দিদি এরকম বলছেন, আমি এতদিন ধরে কাজ করছি, আপনি আমাকে এই চিনলেন। সেখানেও একটা ঝামেলা হলো এবং দিদি মনে মনে বুঝতে পারছে যে আমি যে কাজটা করেছি সেটা আমি ঠিক করিনি। এবার সেই সময় দিদির বয়স কম, ভালোবাসার একটা প্রবল টান, এবার দিদির সাথে কিন্তু ওই ছেলেটার মানে এরকমভাবে সম্পর্ক রয়ে গেছে। এবার দিদির বাড়িতে এটা নিয়ে, এই গয়না হারিয়ে যাওয়া নিয়ে প্রচুর হুলুস্থুলু হলো, কিন্তু কিছুই তো হলো না, কারণ মানে বাড়ির লোকেরাও কেউ দিদির উপরে সন্দেহ করেনি। এবার দিদি ভাবছে আমি কী করব, এইরকম যখন চিন্তাভাবনা করছে, তো তখন মানে দিদি আর কি ওই ছেলেটার সাথে আর কি সমস্ত ঠিকঠাক করছে, যে ছেলেটা বাড়িঘর দৌড় করছে এবং ছেলেটা সত্যি সত্যি কিন্তু ওই টাকায় বাড়িঘর ঠিকঠাক করে। এবার দিদি তো খুব খুশি যে এবার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলেই দিদি বাড়িতে বলবে। এবার এই করে করে দিদির গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো এবং দিদি কোনো রকমে গ্র্যাজুয়েশন পাশ করে যায়। তো এবার একদিন দিদি কী করেছে, দিদির বাড়ি থেকে যখন এবার সম্বন্ধ দেখবে তখন জানে যে তাদের মেয়ের সাথে কারোর কোনো সম্পর্ক নেই, এবার মেয়ের জন্য সম্বন্ধ দেখা যাক। কারণ দিদির চাকরি বাকরি কিছু করার দিয়ে কোনো সেরকম একটা ঝোঁক ছিল না, দিদির সেই মুহূর্তে জীবনের একটা উদ্দেশ্যই ছিল দিদি বিয়ে করবে। এবার যখন দিদির বাড়ি থেকে বিয়ের জন্য এরকম সম্বন্ধ দেখছে, তো তখন দিদি বলল না, আমি এরকম বিয়ে থা করবো না, আমি ওই ছেলেটিকে ভালোবাসি। এবার দিদির বাড়ির লোক তো অবাক হয়ে গেছে, তারা জানতো যে সম্পর্ক মানে ওদের মধ্যে ছিন্ন হয়ে গেছে। তো দিদির মা বলছে তুই এসব কী বলছিস, তখন দিদি বলছে না, ও অনেক ভালো জায়গায় নাচ শেখায়, তোমরা নাচ জিনিসটাকে কেন এত ছোটো করে দেখছো, এরকম নানান কথাবার্তা বলে এবং বলে ও বাড়িঘর করেছে, ওর অনেক টাকা পয়সা আছে, মানে বাড়িয়ে বাড়িয়ে আরও বলে। এবার তখন যখন দিদির মা বাবা দেখছে কোনোভাবেই মেয়ে শুনবে না, তখন বলছে যে ঠিক আছে, মানে দিদি তখন ওর বাবা মাকে বলেছে যে তোমরা ও তোমাদের জন্যই আমাকে বিয়ে করবে বলে বাড়িঘর করলো, তোমরা একবার ওর বাড়িঘরটা তো গিয়ে একবার অ্যাটলিস্ট দেখে এসো। তো দিদির কথায় বাধ্য হয়ে দিদির মা বাবা একদিন ওদের বাড়িতে যায় এবং বাড়িতে যখন যায়, বাড়িতে গিয়ে দেখছে যে ওদের বাড়ির মানে দেখুন, প্রত্যেকটা, আমি ছোটো করে বলছি না, প্রত্যেকটি বাড়িরই কিন্তু প্রতিটি বাড়ির একটা নিজস্ব স্ট্যান্ডার্ড থাকে, সেটা উঁচু নিচু আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, প্রতিটি বাড়ির একটা নির্দিষ্ট শিক্ষা, একটা কালচার, এগুলো থাকে। এবং দিদির বাবা মা যখন ছেলেটির বাড়ি যায়, গিয়ে বুঝতে পারে যে এই ফ্যামিলিটা খুব একটা কালচার্ড ফ্যামিলি নয়, এবং ফ্যামিলিতে কেউই খুব একটা মানে পড়াশুনো করা বা একটা যে কালচারাল ব্যাপার থাকে, হয়তো ছেলেটা নাচ করে কিন্তু যে ভ্যালুস যেগুলো থাকে সেরকম কিছু একটা ল্যাক আছে। আর দিদির কোথাও মনে হয় যে ছেলেটির যে মা আছে, সেই ছেলেটির মা একটু লোভী প্রকৃতির মানুষ, কারণ দিদির বাবা মা যখন কথা বলতে যায় তখন ওই ছেলেটির মা সরাসরি টাকা পয়সা বা কোনো জিনিসপত্র দাবি না করলেও তিনি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কথা বলেন, এবং যেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে ওনারা এক্সপেক্ট করছে যে দিদির সাথে যখন ছেলেটির বিয়ে হবে দিদির মা বাবা অনেক কিছু ওদেরকে দেবে বা দেওয়া উচিত, মানে এটাই স্বাভাবিক, এই হিসেবেই উনি কথাগুলো বলেন।
এবার দিদির বাবা মা ওখান থেকে আসার পরে দিদিকে বলে যে এই আমরা শুনেছি, আমার কিন্তু একদমই ছেলেটার পরিবারকে ভালো লাগেনি। আর দিদির বাবা মায়ের প্রথম থেকেই ছেলেটিকে খুব একটা পছন্দ ছিল না। এবার এই সময় দিদির মা বাবা যখন এসে বলে যে ওরা কিন্তু জিনিসপত্র দাবি করতে পারে ভবিষ্যতে, বিয়ের সময় না করলে, কারণ ওদের কথাবার্তা শুনে বুঝলাম যে আপনাদের মেয়ে একটাই, আপনারা তো এগুলো করবেনি, এগুলো তো দেবেনি, মানে ওরা কিন্তু এগুলো ধরে বসে আছে তোকে, মানে তোর সাথে বিয়ে হওয়া মানে ওরা যে সম্পত্তি এই বাড়ি থেকে পাবে বা ওদের দেওয়া উচিত এক্ষুনি, সেটা কিন্তু ওরা ধরে আছে, তুই কিন্তু এটা বুঝে এগো। এবার সেই মুহূর্তে দিদির বুদ্ধিশুদ্ধিও কম ছিল, তো দিদি ভাবলো যে দিদির বাবা মা দিদিকে ছেলেটার প্রতি যাতে ইন্টারেস্ট, ছেলেটার প্রতি আকর্ষণ কমে যায়, সেই জন্য হয়তো কথাগুলো বানিয়ে বানিয়ে বলছে। এবার তো দিদি বলছে না তোমরা ভুলভাল বলছো, এরকম কোনো কথা তো হয়নি। এবার দিদির বাবা মা বলে তুই তাহলে ছেলেটিকে জিজ্ঞেস কর। এবং সেই সময় ছেলেটি কিন্তু দিদিকে মিথ্যে কথা বলে, দিদিকে বলে যে না তোমার বাবা মাকে আমার মা এরকম কোনো কথাই বলেনি। এবং আরও বেশি মিথ্যে কথা এটা বলে যে তোমার বাবা মা কিন্তু আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে গেছে, আমার মা ছিল ওখানে, আমার মামা ছিল, এদের সাথে অনেক খারাপ ব্যবহার করে গেছে। এবার ওই মুহূর্তে দিদি কিন্তু আনফর্চুনেটলি তার বাবা মায়ের কথাটা বিশ্বাস না করে ছেলেটির কথাই বিশ্বাস করে। এবার বুঝতেই পারছেন, বাইরের কোনো লোক, সে যদি খারাপ লোক আর সে যদি বুঝে যায় যে এই মানুষটাকে আমি কন্ট্রোল করতে পারি, এই মানুষটাকে যদি আমি মিথ্যে কথা বলি সে সেটাকেই সত্যি বলে মানবে, তখন কিন্তু তার পাওয়ার আরও বেড়ে যায়। এবার দিদির ক্ষেত্রেও সেটাই হলো, দিদি তো তার বাবা মায়ের কথা বিশ্বাস করলো না। এইবারে দিদি বাড়িতে এসে তার বাবা মায়ের সাথে বেশ অশান্তি করে যে তোমরা ওর মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো, এই করেছো ওই করেছো সব বলে। এবার এদিকে দিদির বাবা মা তো অবাক হয়ে গেছে যে কী এসব উল্টোপাল্টা বলছি, তোকে কে এগুলো বলেছে, এগুলো তো সম্পূর্ণ মিথ্যে কথা। দিদি বলছে কেন, আমাকে ছেলেটা বলেছে। এবার দিদির বাবা মা তো বুঝতে পারে এ তো ভীষণ বাজে ছেলে, বাজে ছেলের পরিবার, এই পরিবারে তো মেয়ের বিয়ে কোনোভাবেই দেওয়া যাবে না। এবার মানে ওই পজিশনে দিদির বাবা মা হয়তো দিদি এতবার রিকোয়েস্ট করার পরে বা সেটার বাড়িঘর ঠিকঠাক হয়েছে দেখে কোথাও হয়তো ওনারা একটু আশা দেখেছিলেন, সেই জন্যই হয়তো গেছিলেন। কিন্তু এই সমস্ত কিছু দেখে পড়ে এবং যখন ওনারা বুঝতে পারলেন যে ওনাদের মেয়েকে সেই ছেলেটা মিথ্যে কথা বলে ম্যানিপুলেট করছে, তখন কিন্তু ওনার মা আর কি দিদির মা পুরো বিষয়টায় একদম ঝাঁপিয়ে পড়লেন। উনি একদম রুখে দাঁড়ান, উনি দিদিকে বলে যে তুই ছেলেটির সাথে চলে যেতেই পারি, কিন্তু যদি তুই চলে যাস তাহলে কিন্তু আমাকে আর তুই জীবিত অবস্থায় দেখবি না, তুই এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যাবি, আমরা তো তোকে বিয়ে দেবো না, আর তুই বিয়ে করেই এটা শুনতে পাবি যে তোর মা আর নেই, এটা কিন্তু তুই শুনতে পাবি। এবার দিদি যেটা লিখেছে যে ওনার মা বাবার প্রতি রাগ ছিল, অভিমান ছিল, বাবা মায়ের কথা উনি শুনতে ভালো লাগতো না, কিন্তু মায়ের এই কথাটা না মানে ওনার পুরো মনকে ছুঁয়ে যায়। এবং এটা শোনার পরে দিদির মানে একদম বুকের ভিতরটা কেঁপে ওঠে যে মা আমাকে এত বড় কথাটা বলে দিল। তো তখন দিদি ভাবলো যে না, এবার তো আর কিছু করা যাবে না। দিদির মা যেটা দিদি লিখেছে যে ওনার মা খুব এক কথার মানুষ। তো দিদি তখন বলল বাড়িতে ঠিক আছে, তোমরা যখন চাইছো না, বিশেষত মা যখন এত বড় কথা বলে দিল, তারপরে তো আর আমি সম্পর্ক রাখতে পারবো না, তো ঠিক আছে তোমরা যা চাইছো সেটাই হবে। তো দিদি বলে যে আমি শেষ একবার ওর সাথে দেখা করব, আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এবার মন থেকে কথা দিচ্ছি আমি কোনো সম্পর্ক রাখবো না। এবার দিদি তখন শেষবারের মতো ছেলেটির সাথে দেখা করে, এবং দেখা করে তো দিদি সমস্ত কথা বলে যে দেখো আর যাই হোক আমি আমার মায়ের এত বড় সর্বনাশ দেখে তো আর এটা তো আমি করতে পারবো না, তো তুমি কিছু মনে করো না। যাই হোক, তো দিদি খুব কান্নাকাটি করে। এবং তো এরপরে ছেলেটি এবং মেয়েটি দুজনেই দুজনকে বলে যে দেখো একটা যখন এরকম এত বড় ঘটনা ঘটেই গেল আমাদের মধ্যে, যখন আমরা সমস্ত কিছু ঠিক করেছিলাম যে আমরা বিয়ে করবো, সেটা যখন হলো না, তখন ওরা মানে দিদিও বলে এবং ছেলেটিও বলে যে ওরা কেউই আর জীবনে বিয়ে করবে না। এবং এই কথাটা দিদি আগে বলে এবং তারপরে ছেলেটিও বলে যে তুমি যখন করবে না, তুমি কি ভাবছো আমিও বিয়ে করবো? আমিও করবো না। তো তখন ছেলেটি বলে যে ঠিক আছে, যখন সেটা হবেই না, আমাকে তো কাজ তো করতে হবে, আমি তাহলে পুনে চলে যাচ্ছি। এবার দিদি তো তখন আর কিছু বলতে পারছে না। দিদি বললো যে ঠিক আছে, যখন আমাদের মধ্যে সম্পর্ক থাকবেই না, তোমার যেখানে গেলে ভালো হবে, তুমি যা ভালো বোঝো করো। এই ব্যাপারটা মিটে গেল। এবার দিদির বিষয়টা এতটাই শকড হয়ে গেছিল যে ছেলেটির বাড়ি যেদিকে ছিল, যেটি যেখানে নাচ শেখাতো যে স্কুলে,
সেই জায়গাটাও দিদি কিন্তু সম্পূর্ণ অ্যাভয়েড করতো, যাতে সেটার সাথে কোনোভাবে দেখা না হয়ে যায়। আর এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে দিদি মনে মনে ভাবলো যে আমি মায়ের কথায় সম্পর্ক ছিন্ন করে দিলাম, বাড়ির লোককে খুশি করে দিলাম, ঠিক আছে, কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করব না। ইন দ্য মিন টাইম দিদি খবর পেল যে ছেলেটা পুনে চলে গেছে। যাই হোক, তো এইবারে দিদির বাড়ি থেকে সম্বন্ধ দেখছে, দিদি বলছে না আমি কোনো সম্বন্ধ দেখবো না, আমি বিয়ে থা কিছু করতে চাই না। তো এটা নিয়ে বাড়িতে মাঝে মধ্যেই অশান্তি হতো। এবার একদিন দিদির মা বাবা বলল যে ঠিক আছে, তুই যখন বিয়ে করতে চাইছিস না, তোকে তো আর জোর করে বিয়ে দিতে পারবো না, তো তোর যখন মনে হবে তখনই তুই বলবি, এখনও তো সময় আছে, তুই বরং আবার পড়াশুনো কর। এবার দিদির তো পড়াশুনো এমনিতেও করতে ভালো লাগতো না, অমনিতেও ভালো লাগতো না। তো দিদি বললো না আমি পড়াশুনোও করবো না, আমি হাতের কাজও করবো না, আমি কিচ্ছু করবো না। তো দিদি সারাদিন মোটামুটি বাড়িতেই থাকতো। এবার এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে দিদি তো রাত দিন ভাবছে যে ছেলেটা খুব কষ্টে আছে, মানে দু একবার ওদের মধ্যে মেসেজে কথা হয়েছে, তো ছেলেটা বলেছে যে আমি খুবই কষ্টে আছি, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি না, আমার খুব মন খারাপ, সব নানান কথাবার্তা দিদিকে বলেছে। এবার রোজ কথা হতো না, মাঝে মধ্যে একটা দুটো SMS এ কথা হতো। এবার দিদি খুবই সহজ সরল মানুষ ছিল, তো দিদি সব কথাই কিন্তু বিশ্বাস করতো। এবার একদিন একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে দিদির যিনি বাবা, তিনি একটা ক্লাবে একটা কোনো একটা কারণে যান, সেখানে একটা কিছু চলছিল, তো সেই ক্লাবে উনি যান। তো সেখানে উনি জানতে পারে যে একটা ছেলে, যে ছেলেটা ওই ক্লাবেও আর কি, ক্লাবের একটা পাশে একটা কোথায় নাচ শেখাতো, সেখানে নাকি একজনের সাথে অভব্য আচরণ করার জন্য সেখানে একটা ঝামেলা হয়েছে। এবং যখন সে নামটা শোনে, ওর বাবা নামটা শোনে যে ওই ছেলেটার নাম, তো এটা শুনে তো ওনার খুব অবাক লাগছে যে আরে এই ছেলেটাই সেই ছেলেটার নাম, মানে আমার মেয়ে যাকে বিয়ে করবে বলছিল। তো তারপরে ওনার তো একটু ইন্টারেস্ট হয়ে গেছে, তো উনি ব্যাপারটা একটু ভালো করে জেনেছে। তো যেটা জানতে পারে যে ছেলেটা যেহেতু বলিউড সঙ্গে নাচ শেখাতো, তো সেখানে নাচ শেখাতেই কারোর সাথে হয়তো কোনো একটি মেয়ে অভিযোগ করেছে যে তার সাথে অভব্য আচরণ হয়েছে, এরকম একটা কিছু। তো ওখানকার লোকজন বলা কওয়া করছে একটা বাজে ছেলে, ওর বিয়ে করেছে, ওর বউ আছে, বাচ্চা আছে, হ্যাঁ এরকম ঘটনা। তো এসব শুনে না দিদির বাবা খুব অবাক হয়ে গেছে যে এই কয়েক মাস আগে, মানে মাস 6 আগে একে বিয়ে করার জন্য একে নিয়ে বাড়িতে কত অশান্তি, আর এখানে দিদির বাবা এরকম শুনছে। আর জায়গাটা কিন্তু দিদিদের বাড়ি থেকে প্রায় 3-4টে স্টেশন দূরের আর কি ঘটনাটা ঘটেছে। তো দিদির বাবা বাড়িতে এসেছে, বাড়িতে এসে দিদিকে বলছে যে দেখ তুই যার জন্য এত দুঃখ পাস, কষ্ট পাস, যার জন্য তুই বিয়ে করতে চাইছিস না, সে কিন্তু অলরেডি বিবাহিত, প্লাস একটা এরকম ঘটনা ঘটেছে। এবার দিদি ব্যাপারটায় না মানে একদম আকাশ থেকে পড়ে। দিদি বলছে কি বলছো, ও তো এখন এখানে নেই। তখন বলছে কে বলেছে ও এখানে নেই, ও এখানেই আছে, তোকে মিথ্যে কথা বলেছে। মানে দিদিদের বাড়ি থেকে 4টে স্টেশন দূরে কোন একটা জায়গায় ওই ছেলেটা নাচ শেখাতো। এবার দিদি তখনও পর্যন্ত, মানে অবস্থা ভাবুন, তখনও অবধি কিন্তু দিদি ভাবছে যে ওনার বাবা মিথ্যে কথা বলছে না তুমি মিথ্যে কথা বলছো, তোমরা এখনও এই ব্যাপারটাকে নিয়ে মানে কাটাছেড়া করছো, আমি তো, তোমার কি বিশ্বাস হচ্ছে না, আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখি না, আমি শুধু বলেছি আমি বিয়ে করবো না, আমি তো বলছি না আমি ওকে বিয়ে করব। এবার দিদি লিখেছে যে উনি তখন অবধি বিশ্বাস করে যাচ্ছে ছেলেটা সত্যি কথা, যা বলেছে সব সত্যি বলেছে। এবার যাই হোক, তো দিদিদের একটা স্কুলের বন্ধুর একটা পুরনো গ্রুপ ছিল, তো সেই পুরনো গ্রুপে নতুন করে আর কি মিট আপ হয়েছে। তো দিদিকে বলেছে তুইও আয়। তো দিদি বলছে না রে আমার মন মেজাজ ভালো নেই, আসবো না। তো দিদির একটা মানে স্কুলের বন্ধু অনেক দিনের পুরনো, তো সে বলছে আয় না রে, এত করে তোকে বলছি তুই আসবি না। তো তার বাড়ি হচ্ছে দিদিদের বাড়ি থেকে 2টো স্টেশন পরে। তো ওখানে একটা এরকম গেট টুগেদার হয়েছে, বান্ধবীর জন্মদিন ছিল, তো দিদি গেছে। এবার ওখানে গিয়ে দিদির সাথে যে এই ছেলেটির বহুদিনের তো আলাপ, তো অনেক বন্ধু বান্ধবী জানতো। তো তারা যখন দিদিকে জিজ্ঞেস করেছে কিরে তবে তুই বিয়ে কবে করছিস, সেরকম নানান কথাবার্তা যখন জিজ্ঞেস করেছে, তো তখন দিদি কথাটা বলেছে। তো ওইখানে মানে বন্ধুর বন্ধু, মানে দিদির সাথে তার ডাইরেক্ট কোনো ফ্রেন্ডশিপ ছিল না, কিন্তু মানে বন্ধুর বন্ধুও তো বন্ধুই হয়, তো সেও ওখানে এসেছিল। তো সে বলছে এই ছেলেটার তো একটা এরকম এখানে কেস হয়েছে। তো এবার না দিদি না মানে কীরকম একটা যেন মনে হলো, শক খেলো, কারণ ঠিক এর 4-5 দিন আগে দিদির বাবা সেম কথাটা বলেছে। তো দিদি বলছে কি বললি,
বলছে হ্যাঁ এই এই ছেলেটার এই নাম তো। এবার দিদির মোবাইলে ছবি ছিল, দিদি দেখিয়েছে। তো সেই বন্ধুটা বলতে, দেখ আমি তো ওখানে নাচ শিখতাম না, তো আমি শুনেছি একটা এরকম ঘটনা হয়েছে, মেয়েটার বাড়ি হচ্ছে ওই দিকেই। এবার দিদির না মানে উনি যেটা লিখেছে যে আমি যখন ওইখানে গিয়ে কথাটা শুনলাম, আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি মানে পুরো মনে হলো যেন আমি বহু উঁচু থেকে ধপাস করে মাটিতে পড়লাম, এইরকম সিচুয়েশন। মানে দিদি ভাবতে পারছে না যে যেটা দিদি শুনলো সেটা আদৌ সত্যি শুনলো। এবার দিদি বারবার ছেলে মেয়েটাকে জিজ্ঞেস করছে, তো মেয়েটা বলছে হ্যাঁ এই নামটাই ছিল, কিন্তু আমি তো ওনার কাছে নাচ শিখতাম না, তাই আমি ছবি দেখে বলতে পারবো না এই সে কিনা। আর যে এরকম ধরা মানে যাকে আর কি এরকম যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে সে কিন্তু অলরেডি বিবাহিত। এবার তো দিদি ভাবছে এটা কি করে সম্ভব। এবার দিদির মাথার মধ্যে ব্যাপারটা চলে এসেছে, তো দিদি ভাবলো যে ঠিক আছে আমি নিজে ওইখানে গিয়ে খোঁজ নেব যে কথাটা সত্যি না মিথ্যে। মানে দিদি বলছে যে আমি ওই 2 দিন আমি খাইনি, আমি ঘুমোইনি, কারণ ওখানে সপ্তাহে 3 দিন করে ক্লাস হয় এবং আপাতত ওইখানে মানে যেখানে আর কি উনি নাচ শেখাতো ওই ক্লাবটায় ওনাকে আসতে বারণ করে দিয়েছে। এবারে তো দিদি একদিন পরে দ্বিতীয় দিন ওখানে গেছে, ট্রেনে করে গেছে এবং সেই ঠিকানা ধরে সেইখানে পৌঁছে যেখানে ওই নাচ শেখানো হয়। তো ওখানে নাচ গান আঁকা এগুলো সবই শেখানো হয়। ওখানে গিয়ে দিদি ব্যাপারটা খোঁজ করেছে, জিজ্ঞেস করেছে যে এরকম একটা ঘটনা ঘটেছে, মানে কি ব্যাপার। সবাই ওখানে বলেছে এবং নাম যা বলেছে, বাড়ি যেখানে বলেছে সবটাই ঠিক বলেছে। এবার দিদি যেটা লিখছে ইমেলে যে আমার হাত রীতিমতো কাঁপছে তখন। তো আমি কাঁপতে কাঁপতে আমার মোবাইলের ছবিটা বার করে আমি যখন দেখালাম, মানে দেখার সাথে সাথে ওখানকার একজন বলছে হ্যাঁ এই তো এই বদমাশ লোকটার ছবি আপনার মোবাইলে কি করে। তখন না দিদি কিন্তু পুরো থতমত হয়ে গেছে। দিদি তখন নিজেকে একটু সামলে নিয়ে বলছে না আসলে আমি এনার কাছে একসময় নাচ শিখতাম, তো সেই সময় আমি ছবিটা রেখেছিলাম, আর কিছু না। এই বলে দিদি বলছে যে মানে খটখটে রোদ, মানে দিদি দুপুরবেলা গেছে, বলছে খটখটে রোদ, রবিবার, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, প্রচণ্ড গরম, বলছে আমার সারা শরীর দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। এবং আমি মানে দিদি রোদ একদমই সহ্য করতে পারে না, কিন্তু বলছে যে আমি ওই রোদের মধ্য থেকে স্টেশন অবধি ছাতা না চালিয়ে, মানে আমি কীভাবে এসেছি আমি নিজেই জানি না, আমি রোদ যেন আমার গায়েই লাগছে না। মানে এতটা দিদি শকড হয়ে গেছে যে যাকে দিদি এত পছন্দ করতো ভালোবাসতো সে এত বাজেভাবে দিদিকে ঠকিয়েছে। এবং মানে ওখানে দিদি জিজ্ঞেসও করে যে আপনারা বলছেন যে ইনি বিবাহিত, এটা আপনারা কি করে জানলেন। বলছে উনি নিজেই বলেছেন, আর উনি ওনার কোন একটা স্টুডেন্টকেই বিয়ে করেছিলেন, মানে সেই মেয়ে যে মেয়েটাকে বিয়ে করেছিল সেই মেয়েটা ওনার কাছে নাচ শিখতো বহু বছর আগে। তো দিদি ভাবছে যে আমি এতটা বোকা কি করে হলাম। মানে একজনের সাথে আমার এতদিন সম্পর্ক ছিল, ওর বাড়ি আমি কোনোদিনও যাইনি, কিন্তু আমি ওর বাড়ি দূর থেকে দেখেছি, আমার বাবা মা গেছে, এত কিছু হয়ে গেল, অথচ আমি কিছুই জানতে পারলাম না। আমি এতটাই বোকা, ও আমাকে এতটা বোকা বানালো এতটা সময় ধরে। তাও 1 বছর 2 বছর মানুষকে তাও বোকা বানাতে পারে, মিথ্যে বলতে পারে, মুখোশ পরে থাকতে পারে। ভাবছি যে এতগুলো বছর, প্রায় সব মিলিয়ে 8 বছরটা হবে। দিদি মানে প্রচণ্ড শকে চলে যায় এবং দিদি ভাবতে থাকে যে এটা আমার সাথে কেন হলো, কি হলো। তো দিদি তখন বুঝতে পারে যে দিদির বাবা মা তার ভালোর জন্য সেই যে প্রথম থেকে বারণ করে গেছিল সেটা তো দিদি শোনেইনি, উল্টে দিদি তার মা বাবাকে অনেক ভুল বুঝেছে, অনেক খারাপ খারাপ কথা বলেছে। দিদি মানে মা বাবার কোনো কথাই দিদি শুনতে ভালো লাগতো না। তখন দিদিরা নিজের ভুলগুলো বুঝতে পারে এবং দিদি লিখেছে যে আমি সেই দিন ঘড়ি ধরে 10টা ট্রেন ছেড়ে দিয়েছি। মানে আমি যে ট্রেনে উঠবো সেই মানে মানসিকতাটাই আমার নেই। আমি ভুলেই গেছি যে আমি স্টেশনে আছি না আমি আমার নিজের ঘরে বসে আছি, আমি বুঝতে পারছি না। এবং ওই ঠাঠা রোদের মধ্যে আমি কি করে যে হেঁটে এলাম, এবং বলছে যে আমি আমার নিজের মধ্যেই যেন নেই। যাই হোক কোনো রকমে দিদির বাড়ি থেকে ফোন আসে, দিদি অনেকক্ষণ বাড়ি ফিরছে না বলে, তো দিদি বাড়িতে চলে আসে। যাই হোক তো বাড়িতে আসার পরে দিদি মানে একদম মানে উনি যেটা লিখেছেন যে আমি আমার মা বাবার দিকে তাকাতে পারছি না, মানে আমি এত খারাপ ব্যবহার করেছি এবং তারা আমার ভালোর জন্য যদি এভাবে না বলতো, আমি যদি সত্যি সত্যি একে বিয়ে করে ফেলতাম তাহলে তো আমি বিশাল ঠকে যেতাম, আমার তো সারা জীবন খারাপ হয়ে যেত। তো দিদি একদিন মানে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে, দিদির খাওয়া নেই দাওয়া নেই। তো দিদি একদিন ভাবলো যে না
আমি কিছু একটা আমাকে মানে দিদি বাড়িতে থাকতে হবে, কিছু একটা আমায় করতে হবে। তো দিদি একটা জায়গায় একটা ট্রেনিংয়ে ভর্তি হয়, সেটা দিদি ট্রেনে করে যেত। তো একদিন দিদির এত খারাপ লাগছে, দিদি ভাবলো না, এই জীবন রাখার থেকে না রাখা ভালো, এইভাবে মানুষ এত বড় একটা প্রতারণা আমি মেনে নিতে পারছি না। তো দিদি তখন কি করে, মানে স্টেশনে এসেছিল দিদি, কিন্তু দিদি স্টেশন থেকে নেমে সোজা হাঁটতে থাকে লাইন ধরে। দিদি ভেবে নিয়েছে যে এই জীবন আমি আর রাখবো না। এবার যে মুহূর্তে দিদি ওখানে লাইন দিয়ে হাঁটছে, মানে প্ল্যাটফর্মের মধ্যে তার এরকম কোনো ঘটনা ঘটানো যায় না, আশপাশ থেকে লোকজন এসে দিদিকে বাঁচিয়েই নেবে। তো দিদি ঠিক করে একটু লাইন ধরে হাঁটবে, মাঝামাঝি এসে দিদি মানে নিজের জীবনটাকে দেবে, একটা এরকম কিছু ভেবেছিল। এবার দিদি লাইন ধরে হাঁটছে এবং ঠিক সেই মুহূর্তে যখন গ্রিন সিগন্যাল হয়েছে, ট্রেন এবার ওই ট্র্যাকে ঢুকবে, তো সেই সময় দিদির ফোনটা বেজে উঠেছে। এবার দিদির ফোনটা বেজে উঠেছে, দিদি দেখছে দিদির মা ফোন করেছে। আর উল্টো দিক থেকে দিদি দেখে যে একটা ছেলে দৌড়ে দৌড়ে আসছে, ট্র্যাক থেকে দৌড়ে দৌড়ে আসছে। এবার দিদি না ওইখানটা একটু কনফিউজড হয়ে যায়। একদিকে তার মা ফোন করেছে, অন্যদিকে দেখছে যে একটা ছেলে দূর থেকে দৌড়ে 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 আসছে। এবার দিদি ভাবছে যে ছেলেটা কি বুঝতে পেরেছে যে দিদি কি করতে চলেছে, সেজন্য কি ছেলেটা বাঁচাতে আসছে। আবার এদিকে দিদির মা ওই সময় ফোন করেছে, দিদি ভাবছে আমি মায়ের ফোনটা রিসিভ করবো না করবো না, ভাবছে যে আমি যদি এখন একটা কিছু করে ফেলি তাহলে কিন্তু আমার মায়ের সাথে আর কোনোদিনই কথা বলতে পারবো না। মানে এরকম একটা ডিলেমার মধ্যে যখন আছে, সে সঙ্গে সঙ্গে ভাবতে ভাবতে দিদি দেখছে একদম ট্রেনটা সামনে চলে এসেছে। এবার দিদির মনে হয় যে ছেলেটা কি কিছু ট্র্যাকে মানে এভাবে দৌড়চ্ছে কেন ট্র্যাকের পাশে, ছেলেটা কি তাহলে কোনো আমি যেরকম কিছু নিজের জীবন শেষ করার জন্য এখানটায় এসেছে, ছেলেটাও কি সেরকম কিছু করতে এসেছে। এই ভেবে দিদি মানে ফোনটা জাস্ট রিসিভ করে বলে যে মা আমি তোমার সাথে পরে কথা বলছি, আমি এখন ট্রেন ধরবো, বলে ফোনটা রেখে দেয়। রেখে দিয়ে ছেলেটার কাছে চলে গেছে এবং ছেলেটাও দিদির কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। এবং অদ্ভুতভাবে ছেলেটা যখন মানে ছেলেটা কিন্তু দিদি চেনে না, ছেলেটাকে বলছে দিদি যে আপনি এখানে ট্র্যাকের মাঝখানে কেন, আপনি কি করতে চাইছিলেন। এবং সেম কথাটা কিন্তু ছেলেটাও দিদিকে বলে। এবং যাই হোক, যেটা জানতে পারে, মানে দিদি নিজের কথাটা কিছু বলে না, কিন্তু ছেলেটা যেটা বলে যে ছেলেটা নাকি প্ল্যাটফর্মে ছিল এবং দিদি অনেকক্ষণ ধরেই নাকি উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক করছিল। তো সে তারপরে যখন দিদিকে ট্র্যাক ধরে হাঁটতে দেখে, ছেলেটা নাকি সন্দেহ হয়। তো সেই জন্য ছেলেটা মানে দিদি অভিসন্ধি বুঝতে পেরে ছেলেটা দিদিকে বাঁচানোর জন্যই এরকম একটা কিছু আন্দাজ করেছিল, সেই জন্যই ছেলেটা ওভাবে দৌড়চ্ছিল ট্র্যাকে। যাই হোক, তো দিদির সাথে ছেলেটার আলাপ হলো, কথাবার্তা হলো। তো এরপরে দিদি যখন ওখানে ট্রেনিং করতে যেত, দিদির একদমই ট্রেনিং করায় মন ছিল না, কিন্তু ওই বাড়িতে সারাক্ষণ থাকলে সব চিন্তাভাবনা হতো, তো সেই জন্য দিদি ওই ট্রেনিংটায় ভর্তি হয়েছিল। তো ছেলেটার সাথে দিদির একটা মানে ওই টাইমে যেহেতু ছেলেটাও যেত, তো একটা বন্ধুত্ব মতো তৈরি হয়ে যায়। এবং দিদি যেটা বলেছে মানে যেটা লিখেছেন ইমেলে, যে ওই যে দিদির সাথে ছেলেটির বন্ধুত্ব হলো, মানে দিদি বলে আমার জীবন যেন ওই দিন থেকে চেঞ্জ হয়ে গেল, আমি যেন একটা নবজন্ম পেলাম। যে মানুষ আমি পড়াশুনো করতে ভালোবাসি না, যে মানুষ পড়াশুনো মানে থেকে আমি অনেক অনেক কিলোমিটার দূরে থাকি, আবার কিছু করতে ভালো লাগতো না, আমি ওই ছেলেটার সাথে যখন বন্ধুত্ব আমার হলো, সেটা এত সিম্পল, এত সাধারণ, কিন্তু বীভৎস মেধাবী। ছেলেটা মানে অঙ্ক নিয়ে মাস্টার ডিগ্রি করেছে এবং ছেলেটা বিভিন্ন জায়গায় টিউশন করতো, বিভিন্ন কলেজে পার্ট টাইমার হিসেবে কাজ করতো। বলছে ওকে দেখে আমি এত কিছু শিখলাম যে একটা মানুষ পড়াশুনোকে কতটা ভালোবাসতে পারে, কত বেশি একটা মানুষের নলেজ থাকতে পারে, আমি ওকে দেখে শিখি। এবং তারপরে আস্তে আস্তে যেন আমারও মানে পড়াশুনোর প্রতি একটা শ্রদ্ধা এলো, যে পড়াশুনো যে করা উচিত সেটা যেন আমি বুঝতে পারলাম। এবং দিদিও বলছে যে আমি আমার ট্রেনিংয়ের মাঝপথ থেকে ট্রেনিংটাকে সিরিয়াসলি নেওয়া শুরু করি, আমার জীবন আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। এবং একদিন ছেলেটা আমাকে বলে যে ও একটা কলেজে মানে চান্স মানে কলেজে পড়ানোর ও পরীক্ষা দিয়েছিল এবং একটা নামকরা কলেজে, ওয়েস্ট বেঙ্গল একটা নামকরা কলেজে ও ম্যাথসের টিচার হিসেবে জয়েন করছে। বললো যে আমি জানি না, আমার এত আনন্দ হলো এটা শুনে, এবং ওকে দেখে আমি এতটা বেশি উদ্বুদ্ধ হলাম, আমি এত বেশি ইন্সপায়ার হলাম যে আমারও মনে হলো প্রথমবারের জন্য জীবনে যে আমার এবার কিছু করা উচিত। এবং আমি তারপরে ওই ট্রেনিংটা থেকে একটা ছোট্ট জায়গায় কাজে ঢুকলাম, আমার জীবন চেঞ্জ হয়ে গেল। এবং একদিন ওই ছেলেটির সাথে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায় এবং ছেলেটি একদিন আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তারপরে আমাদের বিয়ে হয়ে যায়। কিন্তু ওই যে ঘটনাটা ঘটেছিল, দিদি যেটা বিশ্বাস করে যে দিদির ভাগ্যই দিদিকে এই জায়গায় নিয়ে এসেছে, দিদির ভাগ্য দিদিকে সাথ দিয়েছিল বলেই দিদির মা ওরকম একটা কথা দিদিকে বলে এবং দিদি
মানে বাজেভাবে প্রতারণা হওয়া থেকে বেঁচে যায় এবং আজকে যার সাথে দিদির বিয়ে হয়েছে তো সেই মানুষটাকে হয়তো দিদি পেতো না যদি না দিদির ভাগ্য দিদিকে এই জায়গায় এনে দাঁড় করাতো। তো এই জন্যই আমি এই ঘটনাটা আপনাদেরকে বললাম। আশা করি আপনাদের ঘটনাটা বেশ অন্যরকম লাগলো, ভালো লাগলো। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।